আগামীতে জাতীয় সরকারের অধীনে দেশ পরিচালনা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সংবিধানে সংযুক্ত দেখতে চায় বিএনপি। একথা বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় নির্বাচন এখন অনেক দূরে, তবে নির্বাচনকে ঘিরে মোটামুটি নানান ধরনের পরিকল্পনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরকম লম্বা একটা সময় ক্ষমতা থেকে দূরে ছিলেন জনাব তারেক রহমান। নতুন একটা প্রস্তাব দিয়েছেন, আমাদের দেশের সংসদ আগে যে সিস্টেমে চলতো সেই সিস্টেমে আর চালানোর ইচ্ছা নেই তার। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ডক্টর ইউনূসকে অবাক করে দিয়েছেন। তিনি এমন কথা বলেছেন, বাংলাদেশের জনগণ, বাংলাদেশ সরকার, রাজনীতিবিদের সকল দল অবাক হয়ে গিয়েছে। দর্শক শ্রোতা, বাংলাদেশকে সংস্কার করতে চাচ্ছে ডক্টর ইউনূস। অপরদিকে জনাব তারেক রহমান তিনি বাংলাদেশের পয়েন্ট জায়গাগুলোকে সংস্কার করার উদ্যোগ নিয়েছেন। যেমন আপনার সংসদ ভবন থেকে শুরু করে সচিবালয়, মেন কয়েকটি পয়েন্ট জায়গায় তারেক রহমান সংস্কার করবে। মানে শেখ হাসিনা যে নিয়মে সংসদ ভবন চালিয়েছে এই নিয়মে আর চালাবে না, নতুন কোনো উপায়ে চালাবে। তারেক রহমান এমনই ঘোষণা দিয়েছেন। তারেক রহমানের এই ঘোষণার পর অনেকেই অবাক হয়ে গিয়েছে। দর্শক শ্রোতা, আমি বেশি কথা বলবো না, বিস্তারিত ভিডিওতে রয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। জাতীয় নির্বাচন এখনো অনেক দূরে, তবে নির্বাচনকে ঘিরে মোটামুটি নানান ধরনের পরিকল্পনা বা রূপরেখা বা রোড ম্যাপ আমরা যেটাই বলি, সেটা আস্তে আস্তে সামনে আনার চেষ্টা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দীর্ঘদিন দেশের বাহিরে থেকে বাংলাদেশের যে সমস্যাগুলো আসলে ক্ষমতার চেয়ারে বসে থাকলে এটা কিন্তু বোঝা যায় না। যেমন আজকের দিনে আপনি আওয়ামী লীগকে যতটা দেখেছেন যে আসলে কিছু বুঝতে চায় না, এখন কিন্তু বুঝবে, কেননা ক্ষমতা থেকে সরে গেলে দূর থেকে ভুল ত্রুটিগুলা দেখা যায়। তো এরকম লম্বা একটা সময় ক্ষমতা থেকে দূরে ছিলেন জনাব তারেক রহমান। তো এই সময়টা কাল তিনি আসলে সারা পৃথিবীর যে সংসদীয় সিস্টেম আছে, গণতান্ত্রিক সিস্টেম আছে, এগুলাকে সম্ভবত খুব ভালোভাবে অবজারভেশন করেছেন। নতুন একটা প্রস্তাব দিয়েছেন, আমাদের দেশের সংসদ আগে যে সিস্টেমে চলতো সেই সিস্টেমে আর চালানোর ইচ্ছা নেই তার। তিনি তার যে নতুন রূপরেখাটা প্রণয়ন করেছেন, আমার কাছে এটাকে পারফেক্ট মনে হয়েছে। এটা ওয়েস্টার্ন ধাঁচে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য আরও বিভিন্ন দেশে এই সিস্টেমটা আছে। তো সেই সিস্টেমটা এবার সামনে আসতে চাচ্ছেন। আজকে জনাব তারেক রহমান তিনি বলছেন, আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সংস্কার পরিকল্পনার কথা দেশবাসীকে জানানোর প্রয়োজন মনে করছি। দেশে প্রথাগত রাজনীতির সাথে সম্পৃক্ত নন, কিন্তু দেশ গঠন, উন্নয়ন ও পরিচালনায় অংশগ্রহণ করতে চান এমন অসংখ্য জ্ঞানী, গুণী, শিক্ষক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক, চিকিৎসক, বিশেষজ্ঞ এবং মানবাধিকার কর্মী রয়েছেন। কিন্তু বর্তমান সাংবিধানিক কাঠামোতে তাদের পক্ষে সংসদে সদস্য হিসাবে অবদান রাখার সুযোগ নেই। তাদের সেবা আর অবদান দেশের কাজে লাগাতে বিএনপি উচ্চ কক্ষ সহ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা সংবিধানে সংযুক্ত দেখতে চায়। তারেক রহমান বলছেন, আমি বিনয়ের সাথে শুধু আমাদের আগামী দিনের পরিকল্পনার সদিচ্ছার কথা জানাতে পারি, কারণ আমরা জানি দেশের মানুষের সমর্থনই কেবল আমাদের পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখতে পারে। তো তিনার যে বক্তব্য আমরা যদি দেখি, যেমন পশ্চিমা দেশগুলোতে এই সিস্টেমটা আছে, দুইটা কক্ষ থাকে, নিম্ন কক্ষ, উচ্চ কক্ষ। তো উচ্চ কক্ষে যারা থাকেন তাদের একটু ইয়েটা বেশি থাকে, বা যে কোনো একটা বিল পাস হইতে গেলেও নিম্ন কক্ষ থেকে উচ্চ কক্ষে যায়, ভেটো দেওয়ার সুযোগ আছে। অথবা জনগণের ভাবনা, আমরা যখন এখন শুধুমাত্র টক শো অথবা সাবহব এটা শুনি, সরাসরি সংসদে গিয়ে কোনো ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ থাকে না। সেই ক্ষেত্রে এই দ্বিকক্ষ বিশিষ্ট যদি পার্লামেন্ট হয়, আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে এটা এক যুগান্তকারী সিস্টেম হবে। তবে এই সিস্টেমটা শুধুমাত্র বিএনপি চাইলেই করতে পারবে না। এখন বাংলাদেশে সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তার উপরে কিন্তু নানান আলোচনা হচ্ছে। তো যদি সংশোধনী হয়, সেই সংশোধনের মাধ্যমে আমাদের জাতীয় সংসদ কেমন হবে, আগামী দিনে কেমন হওয়া উচিত, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে জনগণের ভাষাকে সরকারের কানে ঢুকানো, জনগণের চিন্তাকে সরকারের মস্তিষ্কের মধ্যে টাচ করানোর জন্য সবচেয়ে বড় জায়গাটাই হচ্ছে কিন্তু সংসদ। কিন্তু বাংলাদেশের সংসদ আমরা দীর্ঘদিন যাবৎ যেমন সংসদ চেয়েছি তেমন সংসদ কিন্তু নাই, কারণ একদলীয় সরকার সিস্টেমটার কারণেই বিপরীত দলগুলা বা বিরোধী দলগুলা এটা গৃহপালিত দল হিসেবে কিন্তু এতদিন ভূমিকা রেখেছে। বলার জন্য সংসদে বলেছে, কিন্তু যখন গণতান্ত্রিক সিস্টেমে এই নির্বাচনগুলো হয়নি
তো সেখানে হয়েছে কি, শক্তিশালী বিরোধী দল ছিল না, সরকার দলীয়রা যা খুশি তাই কিন্তু সেখানে পাশ করতে পারছে। তো এখন যে সিস্টেমটা আসছে, আমার মনে হয় যে তারেক রহমান যেই পরিকল্পনা দিয়েছেন এটা সুন্দর, এবং এটা যদি সংবিধান পরিবর্তন হয় তাহলে এই সিস্টেমটাকে অবশ্যই অ্যাডপ্ট করা উচিত। ভালো পরামর্শ যেই দেখ রাষ্ট্রের জন্য, তাকে বাহবা জানানোই আমাদের দায়িত্ব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইউনূস সাহেব নোবেল পাওয়ার পরেই উনি এই দুই নেতা আওয়ামী লীগ বিএনপিকে বিদায় করে দিয়ে উনি গত টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন। এইবারও উনি ষড়যন্ত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী হইতে চান। একটা মানুষ যখন বারবার প্রধানমন্ত্রী হইতে চান, তখন উনি কিন্তু মনে রাখবেন যে তার মনের মধ্যে কিন্তু কোনো ভালো জিনিস নাই। পদ্মা সেতুতে উনি বিরোধিতা করছেন, শুনেন যাই করুক না কেন উনি বাংলাদেশের বিরোধিতা করতেছেন। এটা বাংলাদেশের জন্য কোনো ভালো হবে না, এবং উনি যত বড় নোবেল বিজয়ী। বিদেশে যারা এই মুহূর্তে আওয়ামী লীগের যে সকল নেতারা সেফ এক্সিট নিয়ে অথবা সামহাও দেশ ছেড়ে পালিয়ে গিয়ে অবস্থান করছেন, আপনারা বিদেশ থেকে বসে বসে এমন কোনো বক্তব্য দিয়েন না যে দেশে থাকা আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা আছে, ভালো মানুষ, তারা যেন বিপদে পড়ে। ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে ব্যারিস্টার সুমনের যে বক্তব্যটা আপনারা শুনলেন, এই বক্তব্যটা টোটাল আমি যদি একটু অ্যানালাইসিস করি, বাংলাদেশ বিরোধী ডক্টর ইউনূস। পদ্মা সেতুর যে টাকা পয়সা, সেখানে আপনার ডক্টর ইউনূস সেটা নিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে একটা বাধা দিয়েছিলেন, যেটা দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ বলেছে। সেই ইস্যুটাকে বোঝাতে যায় তিনি বললেন যে তিনি আসলে এখানে ভালো মেন্টালিটি নিয়ে আসেন নাই। তো ব্যারিস্টার সুমন ভাই, আপনি কোন মেন্টালিটি নিয়ে আসছেন? আপনি যে বললেন যে বঙ্গবন্ধুর কোটটা গায়ে দিয়া মইরা গেলেও চলবে, তো কেন দেশ ছেড়ে পালালেন? আসেন দেশে এবার। আপনারা অলওয়েজ নিজেদের রাজনৈতিক স্বার্থে সাধারণ মানুষকে বলি বানাইছেন। এখন বিদেশ গেছেন, বৈশা সোশ্যাল মিডিয়াতে এই ফুসকানি মুস্কানি কথাবার্তা বইলা পাবলিকের মধ্যে একটু জোশ আনার চেষ্টা করতেছেন। আর যে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা অনেকে দেশে বসে বর্তমান প্রেক্ষাপটটা বুঝতে পারতেছে না, তাদেরকে উস্কাচ্ছেন, তারা ফেসবুকে একটা পোস্ট দিবে, এটা নিয়ে এলাকার মধ্যে গিয়ে কিল টিল খাবে, মামলার আসামি হবে, হামলার শিকার হবে। এগুলা কিন্তু আপনারা বন্ধ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা নখের যোগ্যতা কিন্তু আপনি ব্যারিস্টার সুমনের নাই। আমি একসময় আপনাকে সাপোর্ট করেছি আপনার পজিটিভ কাজগুলোর জন্য, কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের একদম শেষ পর্যায়ে আপনি যখন 20 রাউন্ড গুলির হিসাব বুঝাইলেন, বা ছাত্রদের এই আন্দোলনকে প্রটেস্ট করার জন্য আপনি যে ভাষায় বক্তব্য দিয়েছিলেন, তখনই আমি কিন্তু ভিডিওটা এখনো আছে, আমি যথেষ্ট সমালোচনা করছিলাম যে আপনার মাথা উলাই গেছে। এখন আপনি বিদেশ আছেন, এই ভিডিওটা সামনে আসার পর আমি খুবই আশ্চর্য হয়েছি যে আপনার মতন দায়িত্বশীল একজন মানুষ কিভাবে এই ধরনের কথাবার্তাগুলো বলেন। আপনি যখন পোস্ট করেন, আপনার পোস্টের এগেনস্টে বা পোস্টের পক্ষে বিপক্ষে নানান পোস্ট হয়, সমর্থকরা পোস্টগুলোকে শেয়ার করে। আর এখন যখন আলোচনাটা সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান নিয়ে আপনার মুখ থেকে আপনি এই ধরনের বক্তব্য দিচ্ছেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের বাংলাদেশের যতগুলা হাইব্রিড প্রকল্প ছিল, দুর্নীতি তো হয়েছে, আর এগুলার ভাগটাক সবাই কম বেশি খাইছে, এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই। যেখানে লুটপাট, 5টা কালকে দেখলাম যে 1 কিলোমিটার সড়ক, এইটা তৈরি করতে ঢাকা চট্টগ্রাম কোন হাইওয়ে রোডের 306 কোটি টাকা, মানে কল্পনা করা যায় যে কি পরিমাণ দুর্নীতি লুটপাট এই দেশে হয়েছে। আমাদের দলগুলা সবসময় এগুলা করে, দুর্নীতি করছেন, লুটপাট করছেন, আবার চুপ থাকেন। প্রয়োজনে এটার জন্য পাবলিককে সরি বলেন, কিন্তু না বইলা ওই যে মানে গোয়ার তুমি করা। আপনার মতো একজন মানুষ ডক্টর ইউনূসের মোটিভ নিয়ে, ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে এই মুহূর্তে যে ধরনের বক্তব্য দিচ্ছেন, এইটা আসলে আমি মনে করি আপনার অবস্থানটাও আরো নেগেটিভ বানাইলো। পাশাপাশি আপনার এই পোস্টে এসা বাংলাদেশে অবস্থান করা যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে উল্টাপাল্টা কমেন্ট করছে, আমি দেখলাম অনেকগুলা কমেন্ট, এরা যদি বাংলাদেশে অবস্থান করে থাকে এরাও বিপদে পড়বে। কারণ কি, আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ নেতা যেটা কয় এটাই মানে, যাচাই বাছাই করি না, আগে পিছিয়ে দেখি না। প্রধানমন্ত্রী হওয়ার চিন্তা ডক্টর ইউনূস সাহেবের আগেও ছিল, এখনো আছে। শুনবাই, এগুলা আসলে বলা বন্ধ করে দেন। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেছেন, আপনি না পাসপোর্ট বাতিল করার কথা ছিল, করেন নাই। বউ বাচ্চা ওইখানে আছে, নিজেরা ফার্স্ট ক্লাস লাইফ কাটাবেন, আবার আসবেন, এরকম ফেরিওয়ালা সাজবেন, যেটাই করবেন, ভালো কাজগুলা করছেন, এগুলোর জন্য ধন্যবাদ। কিন্তু এই মুহূর্তে সাধারণ আওয়ামী লীগের নেতা কর্মীদের আর বিপদে ফেলায়েন না ভাই, মুখের মধ্যে একটু লাগাম দেন। ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে এই ধরনের কথাবার্তা বললে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কি এটা খাবে নাকি খাবে না, এতটুকু সেন্স থাকা আপনার এই মাথার মধ্যে থাকা জরুরি ছিল। খালি পরিস্থিতি আউলাইতে শিখছেন, চামচামির একটা এক্সট্রিম লেভেলে গিয়া। বহুত মানুষ বিপদে আছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন জনাব তারেক রহমানের সিদ্ধান্ত, তারেক রহমানের ঘোষণা, তিনি বাংলাদেশকে কিভাবে সংস্কার করতে চাচ্ছে। যাই হোক, এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।